বসো এখানে। হ্যালো, হাই এভরিওয়ান, তোমরা সবাই জয়েন করো। আজকে একটা ইম্পর্টেন্ট লাইভ নিয়ে এসেছি অনেকদিন পর। চা খেয়েছো? হচ্ছে না? তোমরা সবাই একটু জয়েন করো, তারপর আমি বলছি আজকে কি কারণে লাইভে এসেছি মেনলি। আর যারা যারা আমাকে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ আমি কিভাবে করেছি বা কিভাবে আমি টাকাটা পেলাম সেটার ব্যাপারে যারা যারা এত এত কমেন্ট করেছিলে সেইগুলোরই কিন্তু আমি অ্যান্সার দিতে চলেছি। অ্যান্ড যারা যারা এখন অবধি করনি, কিভাবে পাবে কি পাবে না সেটা জানতে চাও, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা। বাদবাকি যাদের কাজের না তারা একদমই ইগনোর করতে পারো। আস্তে আস্তে সবাই জয়েন করছে, 4 জন সবাই জয়েন করেছে। সবাই একটু হাই হ্যালো কিছু একটু রেসপন্স করো, আমি বুঝতে পারছি না কারা কারা জয়েন করেছে, এখানে কিছু বোঝা যাচ্ছে না ফোনে। আর পারলে লাইভটা একটু শেয়ার করে দিও, বিকজ যারা এখন অবধি বুঝতে পারছে না যে কিভাবে ফর্মটা ফিল আপ করবে, কিভাবে কি পাবে কি পাবে না, কোথা থেকে ফর্মটা নেবে, কিভাবে কোথায় জমা দেবে, আর কি কি ডকুমেন্টস তার সাথে সাবমিট করতে হবে, সবটাই কিন্তু আমি লাইভটাতে তোমাদেরকে শেয়ার করে দেবো। যা যা কোয়েশ্চেন আছে, তোমাদের যা যা কোয়ারি আছে অ্যাবাউট অন্নপূর্ণা ভান্ডার, তোমরা করতে পারো, এখানে কোয়েশ্চেনটা লিখতে পারো, আমি কিন্তু সব অ্যান্সার করে দেবো। মানে আমি কিভাবে করলাম সেই প্রসেসটাই আমি জানি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। ইনস্টাতে না, ফেসবুক। অনেকেই দেখছে, আর কিছুজন জয়েন হয়নি, তারপরে আমি স্টার্ট করছি কিভাবে কি করতে হবে ফর্ম ফিল আপ। বলছি দিদি আমি না, না ভাই তুমি তো পাবেই না, বিকজ তুমি একটা ছেলে, প্রথম কথা এটা মেয়েদের জন্য, তুমি তো পাবে না, তো তুমি চলে যাও লাইভ থেকে, বা লাইভটা শেয়ার করে দে যাতে যারা বুঝতে পারছে না তাদের হেল্প হয় একটু। 21 জন দেখছে, আরো কিছু জন একটু জয়েন করো, আমি দেন স্টার্ট করব। আর আমার কাছে ফর্মটা আছে, এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা, যেটা আমার না, অবভিয়াসলি আমি তো পেয়ে গেছি অলরেডি, বাট আমার কাছে আমি ফর্মটা রেখেছি। এটা আমার শাশুড়ি মার ফর্ম, যেটা একটা জায়গা থেকে তুলেছে, তো সেটাই আমি তোমাদেরকে কিন্তু এক একটা পয়েন্ট আমি উল্লেখ করে বলে দেবো তোমাদেরকে অ্যাকচুয়ালি কি কি ফিল আপ করতে হবে, কি কি করলে তোমরা কি কি করে জমা দিলে তোমরা পেয়ে যাবে টাকাটা। 24 জন দেখছে। এবার শেয়ার করে দাও, বেটার হবে না, যারা জানে না। হাই পূজা দাসশীল। ঠিক আছে আমি স্টার্ট করে দিই, তোমরা রেকর্ডেড যে লাইভটা থাকবে সেটাই দেখে নিও, নাহলে লাইভটা প্রচন্ড বড় হয়ে যাবে। তো আমি ফার্স্টের থেকে এভাবে কি দেখা যাবে না, আমি ব্যাক ক্যামেরা করেই তোমাদেরকে বলি। তো কালকে যারা যারা বেসিক্যালি আমাকে কোয়েশ্চেন করেছিলে, আমি একটা পোস্ট আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আমার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকে গেছিল 4টে 4:30 নাগাদ। তো এরকম ফেক স্ক্রিনশট অবভিয়াসলি অনেকেই অনেক রকম ভাবে মজা করার জন্য ছেড়েছিল, তো তাই তোমরাও অনেকেই ভেবেছো, বেশিরভাগ লোকই ভেবেছো যে ওটা হয়তো ফেক, বাট না, ওটা আমারই রিয়েল অ্যাকাউন্ট, আমারই অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছিল। আর টাকাটা ঢোকাতে আমি জাস্ট
ওটাকে একটা স্ক্রিনশট করে নিয়ে আমি কিন্তু পোস্ট করি, যেটা অনেকেই সিরিয়াসলি নিয়েছে, অনেকে একটু বেশি সিরিয়াসলি নিয়েছে, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। আর অনেকেই কি বলবো ফেক ভেবেছে, তো যারা ফেক ভেবেছে তাদের জন্য ভিডিওটা নয়। যাদের সত্যিকারের কোয়ারি ছিল যে দিদি তুমি কি করে পেয়েছো, বা কি কি ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মের সাথে সাথে কি কি জমা দিতে হবে, কি কি তথ্য দিতে হবে, কি কি দিতে হবে না, সেই সবটা নিয়ে কিন্তু আমি আজকে ভাবলাম একটা ভিডিও করলেই তোমাদের জন্য ক্লিয়ার হবে। আমি কজনকে পার্সোনালি ওভাবে রিপ্লাই করব, তাই ভিডিওটা করছি। তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করো অবশ্যই, যাতে যারা জানে না তাদের কাছে যাতে পৌঁছে যায় ব্যাপারটা। বাদ বাকি আমার কাছে এই ফর্মটা আছে, আমি তো আলতু ফালতু কথা না বলে ডিরেক্ট আমি কাজের ব্যাপারটাতেই আসি। যারা সত্যি জানতে চেয়েছো যে কি কি করতে হবে সেই বিষয়টা আগে বুঝিয়ে দিই, পরে আমি অন্যান্য কমেন্টের অ্যান্সারে চলে আসবো, কারণ ওটা নেসেসারি না, ইম্পর্টেন্ট হচ্ছে এই ফর্ম ফিল আপটা। তো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে বলছি, তোমরা ভয়েসটা পেলে অবশ্যই জানিও, যদি ভয়েসটা শুনতে পারো বা কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো আমি ব্যাক ক্যামেরা করে বোঝাচ্ছি। তো ফার্স্টে তোমরা এখানে দেখতে পাবে যে পারিবারিক পরিচয়, ঠিক আছে? পারিবারিক পরিচয়ে রয়েছে পরিবারের প্রধানের নেম। তো ফার্স্ট পাতা, এটা কিন্তু 13 পাতার একটা বাংলা যেটা আছে সেটা হচ্ছে 13 পাতার ফর্ম, যারা ইংলিশে তুলবে তারা 11 পাতার ফর্ম হবে। তো আমি বেসিক্যালি এই 13 পাতার বাংলাটাই তুলেছিলাম, এটাই আমি ফর্ম ফিল আপ করছি এক্স্যাক্টলি। তো সেটাই তোমাদেরকে আমি ডেসক্রিপশনে বলে দিচ্ছি কি কি করেছি, আমি নিজে কি করেছি সেটাই আমি তোমাদেরকে বলছি। তো ফার্স্টেই আছে পরিবারের প্রধানের নাম, সেখানে আছে পুরো নাম লিখুন। তো এখানে আমার পরিবারের প্রধান, আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে নিই। তার আগে আরেকটা জিনিস, তোমরা বেশ কিছু জন আমাকে কমেন্ট করেছো যাদের নতুন বিয়ে হয়েছে, যারা আমারও একদম নিউলি ম্যারিড, আমার একদমই নতুন বিয়ে হয়েছে সদ্য। তো তোমরা বেশিরভাগ লোকই তারা জিজ্ঞেস করেছো যাদের নতুন বিয়ে হয়েছে কিন্তু কোনো রকম অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি, সেক্ষেত্রে তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো আমার এই ভিডিওটা দেখো, আমি কিন্তু সেই মতো যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তাদের জন্যই বিশেষ করে এটা, কারণ আমি যেভাবে করেছি তোমরা এভাবেই ফর্মটা ফিল আপ করো। তোমাদের যদি শ্বশুর বাড়িতে কোনো রকম ডকুমেন্টস এখন অব্দি ট্রান্সফার না হয়, সারনেম চেঞ্জ না হয়, অ্যাড্রেস চেঞ্জ না হয়, তাহলে তোমরা কিন্তু এভাবেই করবে যেভাবে আমি করেছি। তো চলো স্টার্ট করি বেশি লেট না করে। তো ফার্স্টে যেটা আছে পুরো নাম লিখুন। তো আমার পরিবারের প্রধানের নাম বলতে আমার বাবা, তো আমার বাবা হচ্ছে পরিবারের প্রধান রয়েছে। তোমাদের যদি বাবা হয় বা মা হয়, যে থাকবে পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি, তো তার নামটা কিন্তু ফার্স্টে লিখতে হবে, তোমাদের নাম নয়। এখানে ফার্স্ট 1 নম্বরে পরিবারের প্রধানের নাম হলো, তোমাদের পরিবারের যে প্রধান আছে আমি লিখেছি আমার বাবার নাম। দেন তারপরে আছে জন্ম তারিখ, জন্ম তারিখটা কিন্তু তোমার যে পরিবারের প্রধান তার জন্ম তারিখটা কিন্তু লিখতে হবে, তোমার জন্ম তারিখ নয়। তো এখানে হলো পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের জন্ম তারিখ। 3 নম্বর হলো, তোমরা যদি কেউ কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, যদি কোনোটা পয়েন্ট তোমরা বুঝতে না পারো আবার কমেন্ট করে জানিও, আমি কিন্তু আবার রিপিট করে দেবো। 3 নম্বর হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, সে যদি তোমার বাবা হয় তাহলে পুরুষ লিখবে, যদি কোনো পরিবারের প্রধান তোমার মা বা কোনো রকম মহিলা হয় তিনি, তাহলে লিখবে মহিলা। যেরকম আমার পরিবারের প্রধান ছিল আমার বাবা, তো তাই আমি লিখেছি পুরুষ, এখানে টিক করেছি, ব্যাস হয়ে গেল। দেন তারপরে কিন্তু তোমরা চলে যাবে 4 নম্বর পয়েন্টে, পরিবারের প্রধানের আধার নম্বর। এখানে কিন্তু তোমাদের পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার আধার নম্বর, আমি কিন্তু আমার বাবার আধার নম্বর আমি এখানে দিয়েছি। দেন 5 নম্বর, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অনেকেরই কিন্তু এখনো অবধি ডিজিটাল রেশন কার্ড হয়নি। তো যাদের ডিজিটাল রেশন কার্ড হয়নি তাদের কিছু লিখতে হবে না, যাদের ডিজিটাল রেশন কার্ড হয়ে গেছে ফ্যামিলিতে তাদের ডিজিটাল রেশন কার্ডের আইডি এখানে লিখতে হবে। 6 নম্বর পয়েন্ট, পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা এখানে কিন্তু লিখেছে শুধুমাত্র সংখ্যায় লিখবে, কেউ কিন্তু 1 2 4 5 এরকম চয়াকার এইভাবে লিখবে না। পরিবারের সদস্য সংখ্যা টোটাল কতজন আছে, আমার পরিবারের সদস্য সংখ্যা টোটাল 4 জন, তো আমি কিন্তু এখানে লিখেছিলাম 4, শুধু সংখ্যায় লিখবে 4, যদি 4 জন হয়, যদি 2 জন হয় 2, 3 জন হলে 3 জন। ঠিকানা,
ঠিকানা এখানে তোমাদের ফুল যে অ্যাড্রেস প্রপার এখানে কিন্তু ঠিকানা লিখবে, যেখানে তোমরা বসবাস করো, স্থায়ী ঠিকানা, কোথাও থাকতে আগে কোথায় থাকতে সেই সব না, যেখানে এখন তোমরা থাকো সেটা। 8 নম্বর হলো যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ নম্বরের ক্ষেত্রে তুমি তোমার বাবার নাম্বার বা হেড অফ দ্য যে ফ্যামিলি তার নাম্বারও দিতে পারো, তুমি তোমার নাম্বারটাও দিতে পারো। এখানে তোমরা যে কোনো একটা নাম্বার দিতেই পারো, কোনো অসুবিধা নেই। যেই নম্বরে যোগাযোগ করে পাওয়া যাবে তেমন একটা নম্বর। এখানে তুমি তোমার নাম্বারও দিতে পারো, আমি আমার ফোন নাম্বার দিয়েছিলাম। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে আধারের নম্বর। এখানে চলে আসছে মেন এই পার্টটা, কিন্তু তোমরা ভালো করে দেখো। এখানে রয়েছে পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি। এখানে লিখবে যে তোমাদের পরিবারের প্রধান আছে তার নাম, শুধু তার নাম এখানে হবে। আমি আমার বাবার নাম লিখেছিলাম। দেন সদস্য 1। এবার পরিবারে বাবার পরে যে আছে, মানে বাবার পরে যদি তোমাদের মা পরিবারের প্রধান হয়, মানে সেকেন্ড নম্বরে তো মা আসবে অবশ্যই, এখানে হবে মায়ের নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক। এখানে যে পরিবারের প্রধান আছে তার সাথে 1 নম্বর, মানে আমি এখানে বাবার নাম লিখেছিলাম, এখানে যদি মায়ের নাম লিখি তাহলে বাবার সাথে মায়ের যে সম্পর্ক সেখানে সম্পর্কে লিখবে সম্পর্কে, আর দেন তার আধার নাম্বার, মানে মায়ের আধার নাম্বার আমি লিখেছি। সদস্য 2 হয়ে যাব আমি, মানে আমার পরিবারে 4 জন সদস্য আছে, আমার বাবা, মা, আমি, বোন। তো ফার্স্টে বাবার নাম, দেন মায়ের নাম, দেন আমি। সদস্য 2 নাম্বার হচ্ছে আমার নাম, জন্ম তারিখ, আমার লিঙ্গ। দেন এখানে দেখো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো এখানে তো শুধু পরিবারের প্রধানেরই সবকিছু দিচ্ছি, তাহলে আমার অ্যাপ্লিকেশন যে করছি আমার নামটা কোথায়, সেই পয়েন্টটাই কিন্তু চলে আসছে এই জায়গাটাতে। এই সেকশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পরিবারের প্রধান, যেহেতু আমি আমার বাবার নাম দিয়েছিলাম, বাবা তো আমার নিশ্চয়ই অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মী ভান্ডার কিছু পাবে না, তাই এখানে কিন্তু হ্যাঁতে টিক করিনি। সেকেন্ড সদস্য 1 ছিল আমার মায়ের নাম, আমার মা কিন্তু লক্ষ্মী ভান্ডারও পেত, তো বা অন্নপূর্ণার ভান্ডারও পাবে, তার জন্য কিন্তু মায়ের পাশে আমি হ্যাঁ লিখেছি। এখানে যদি মহিলা থাকে পরিবারের প্রধান তাহলে হ্যাঁ লিখবে, যদি পুরুষ হয় তাহলে অবশ্যই হ্যাঁতে টিক করবে না। সদস্য 2 তে আমার নাম, মানে আমি অ্যাপ্লিকেশন করছি আমার নাম, তার পাশে অবশ্যই হ্যাঁতে টিক করবে। তাহলে যারা যারা পরিবারের মহিলারা আছে তাদের পাশে শুধুমাত্র হ্যাঁতে টিক হবে, কোনো পুরুষ সদস্যর পাশে কিন্তু টিক হবে না। তো এই হয়ে গেল প্রথম পাতা, ঠিক আছে, প্রথম পেজটা এটা। অবশ্যই এগুলো বাংলাতে লিখবে, অবশ্যই বাংলা ফর্ম তুমি ফিল আপ করছো, এখানে একদম বাংলা ভাষাতেই লিখবে, কোনো ইংলিশ লিখবে না। দেন চলে যাও সেকেন্ড পাতা। সেকেন্ড পাতাতে দেখো ওই সেম, আমি আমার তারপরে যদি আমার বোন হয় তাহলে আমি আমার বোনের নাম লিখে দেবো, সে পাবে কিনা, এলিজেবল কিনা। তার যদি বয়স হয় তাহলে অবশ্যই হ্যাঁতে টিক করবো, না হলে না। তো যে কজনের সদস্যের তোমাদের হবে, মানে বাড়িতে যদি 4 জন থাকে তাহলে 4 জনেরই ডিটেলস দিতে হবে, 2 জন থাকলে 2 জনেরই দিতে হবে, এইভাবে এটা হয়ে গেল। দেন চলে আসি 10 নম্বর, ঠিক আছে। 10 নম্বরে কি আছে, পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট। আসতে বলে শুনতে পারবে না লোকে। এবার পরিবারের প্রধানের যারা ব্যাংক অ্যাকাউন্ট, মানে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখানে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে আমি লিখেছি আমার বাবার ব্যাংকের নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি অ্যাকাউন্ট নাম্বার লিখে দিয়েছি। সদস্য 1 এ আমি আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট লিখেছি, তার আইএফএসসি ডিটেলস দিয়েছি কারণ তারও ব্যাংকের অ্যাকাউন্ট আছে। সদস্য 2 এ আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছি, ঠিক আছে। তো এখানে যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের লিখবে। ধরো তোমার বোনের এখনো ব্যাংকের অ্যাকাউন্ট হয়নি, তাহলে তোমার দেওয়ার দরকার নেই। যাদের আছে শুধুমাত্র তাদের গুলোই ফিল আপ করতে হবে, সব কিছু ফিল আপ করতে হবে এমন কিছু নেসেসারি নয়। দেন তার পরের পেজে চলো। তারপরে 11 নম্বর পেজে হচ্ছে এপিক, হেড অফ দ্য ডিপার্টমেন্টের, এখানে হচ্ছে এপিক নাম্বার। এপিক নাম্বার তোমরা কোথায় পাবে, তোমাদের ভোটার আইডি কার্ডে। কোনো ভোটার আইডি কার্ড আছে? এই দেখো এখানে ধরো এনার এপিক নাম্বার কোনটা হবে, এই যে ANS 1042, এটাকে বলে এপিক নাম্বার। তো তোমরা তোমাদের ভোটার আইডি কার্ডের এখানে হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি তার এপিক নাম্বার এখানে হবে। তারপরে হচ্ছে সদস্য 1, আমি আমার মায়ের এপিক নম্বর দিয়েছি, তার অংশ। সদস্য 2 যেটা রয়েছে সেটাতে আমি আমার এপিক নম্বর দিয়েছি, বিধান ক্ষেত্র বা অংশের নাম্বারও দিয়েছি, হয়ে গেল। তারপর বিভাগ, এখানে রয়েছে
এখানে সব না তোমাদের কাস্ট, অ্যাকচুয়ালি হচ্ছে এটা কাস্টের। কেউ যদি এসসি হয়, কেউ যদি এসটি হয়, কেউ যদি ওবিসি হয়, যার যা কাস্ট সেখানে একটা করে টিক চিহ্ন হবে। শুধু যে যেরকম কাস্ট, যে কেউ যদি জেনারেল হয়, কেউ তো এসসি এসটি ওবিসি হতে পারে, তো যার যেটা কাস্ট সেখানে টিক হবে, বাদ বাকি ছেড়ে দাও। তারপর আছে রেশন কার্ড। যদি তোমাদের রেশন কার্ড ডিজিটাল হয় তবে এখানে তোমরা হ্যাঁতে টিক করবে, আর যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে না লিখে দেবে। এরকম নয় যে সবার ডিজিটাল আছে, যাদের ডিজিটাল আছে তারাই হ্যাঁতে টিক করবে। তারপরে হচ্ছে যদি থাকে, মানে যদি ডিজিটাল থাকে তাহলে সেই কার্ডেরও দেখবে এক ধরনের প্রকারভেদ হয়, যে এই যে কার্ডেরও কিন্তু তোমাদের কার্ডেই লেখা থাকবে, ডিজিটাল কার্ডে, যে ওটা কেমন ধরনের। তো সেই যেইটা হবে সেটাই কিন্তু টিকমার্ক করতে হবে। আমাদের ডিজিটাল রেশন কার্ড থাকলে হ্যাঁ লিখবো, তার কি ধরন আছে সেই ধরনে যে কোনো একটা হয় সেটা হচ্ছে তোমরা টিক করবে। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যারা তোমরা রেশন তোলো তারা লিখবে হ্যাঁ, যারা তোলো না তারা লিখবে না। সম্পদ, এবার কিন্তু এটা ইম্পর্টেন্ট, যেটা রয়েছে সম্পদ, এটা নিয়ে কিন্তু প্রচুর ধরনের মানে যেখানে তোমার রয়েছে সম্পদ, এটা নিয়ে কিন্তু প্রচুর মানে ভুলভাল রুমার্স মোটামুটি ছড়ানো হয়েছে। বাড়ির দলিল দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে। কেন বাড়ির দলিল দিতে হবে? বাড়ির দলিল এখানে কোনো রকম সরকার চাইনি তোমার বাড়ির দলিল। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু তোমরা ভালো করে শুনে নাও মন দিয়ে। আর আমি কি লিখেছিলাম আমি কিন্তু সেটাই তোমাদেরকে বারবার করে বলছি, সেটাই লিখছি, সেটাই কিন্তু আমি তোমাদের শেয়ার করছি। বাকিদেরটা আমি বলতে পারবো না। তো সম্পদের এখানে যেখানে আছে কি আছে, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? এবার যদি পাকা ঘরের ব্যাপারটাতে তোমাদেরকে ক্লিয়ার করি, ধরো আমাদের পুরো ছাদালা বাড়ি, তার মধ্যে আমাদের ধরো দুটো আমাদের কটা রুম আছে, ধরো দুটো রুম আছে, 3টের বেশি না বা 3টে না। যদি দুটোই ছাদের রুম থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা হ্যাঁ লিখবে না। যদি 3টের বেশি পাকা মানে ছাদালা বাড়ি হয় তবেই সেক্ষেত্রে তোমরা হ্যাঁতে টিক করবে। আর যাদের টালির বাড়ি বা যাদের পাকা বাড়ি নয় তারা না করে দেবে, সিম্পল। যাদের পাকা নয় তারা না লিখবে, যাদের পাকা বাড়ি কিন্তু 3টে ছাদালা বাড়ি আছে তারাই শুধুমাত্র হ্যাঁতে লিখবে, হ্যাঁ, বাদ বাকি লেখার কোনো দরকার নেই। এরপর পারিবারিক জমির মালিকানা, পারিবারিক যে জমির মালিকানা এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা শুনে নাও। এটাতে রয়েছে, এটা দেখো 2 নম্বরে পারিবারিক জমির মালিকানা। এবার এরকম হতে পারে তোমার বাড়ি যে আছে, তোমার বাড়িতে তোমার বাবার নামে পুরো জমিটা রয়েছে। যদি তোমার বাবার নামে জমি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা তোমার হ্যাঁ লিখতে হবে। অনেকের হতে পারে তার ঠাকুরদার নামে আছে, তার ঠাকুমার নামে আছে, তার বাবার নামে নেই, তো সেক্ষেত্রে তোমরা সিম্পলি না লিখবে, কোনো হ্যাঁতে টিক করার দরকার নেই। যদি পরিবারের প্রধানের নামেই হয়, মানে আমার যেরকম আমার বাবার নামে আছে তাই কিন্তু আমি এখানে হ্যাঁ লিখেছি। যাদের পরিবারের প্রধানের নামে কোনো জমির কোনো কিছু নেই, কোনো ডকুমেন্টস নেই, তারা সিম্পলি না লিখবে। এটা পুরোপুরি হ্যাঁ আর না টিক করে দেবে। তারপরের পেজে চলে আসি। তারপরে আছে পরিবারের সকল সদস্য মোট জমির পরিমাণ শতকে আছে। এবার ধরো আমি লিখেছিলাম হ্যাঁ আমার বাবার নামে জমি আছে, এবার তোমাদের ধরো এরকম জমি আছে 1 কাঠা 6 ছটাক এরকম মতো হয়, জমির পরিমাপটা হয় আই থিঙ্ক। তো সেটাকে তোমরা সিম্পলি গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে যে 1 কাঠা 6 ছটাক মানে কত শতক হয়, সেটাকে শতকে তোমরা ট্রান্সলেট করে নেবে। গুগলে গিয়ে তোমরা ইজিলি ট্রান্সলেট করতে পারবে। ওটাকে শতকে বের করে শুধু সেই নাম্বারটা ওখানে লিখবে যে এত আছে। আর যদি কারোর পরিবারের প্রধানের নামে এটা না থাকে জমি, তাহলে লেখার কোনো দরকার নেই, সিম্পলি ওটা স্কিপ করো, ওটা কোনো লেখার দরকার নেই। যদি জমি থাকে তবে সেটাই কিন্তু শতকে ভাগ করে, মানে শতকে ওটাকে কনভার্ট করে তোমাদের ওখানে শতকটা লিখতে হবে। হয়ে গেল। এরপর আছে যানবাহন। আপনি কি আপনার বাড়ির কোনো সদস্যর অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কিনা? যাদের একমাত্র বাড়িতে 4 চাকা গাড়ি আছে, 4 হুইলার, কারোর বাড়িতে হয়তো সাইকেল আছে, রিক্সা আছে, ভ্যান আছে, 3 হুইলার 2 হুইলার কোনো কিছু থাকলে কিছু লিখতে হবে না। যদি একমাত্র 4 চাকা থাকে সেক্ষেত্রেই তোমরা লিখবে হ্যাঁ। যদি কারোর 4 চাকা না থাকে তাহলে ওখানে না লিখে দেবে, কোনো দরকারই নেই আর কিছু করার। যেরকম আমাদের বাড়িতে কোনো 4 চাকা নেই, আমি না লিখেছি। যদি কারোর বাড়িতে 4 চাকা থাকে, 4 হুইলার থাকে, তবে হ্যাঁ লিখবে, আর গাড়ির নাম্বারটা অবশ্যই সেখানে কিন্তু দিতে হচ্ছে।
তারপর পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, মানে কি তোমাদের হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। যাদের হেলথ ইন্স্যুরেন্স আছে তারা হ্যাঁ লিখবে, যাদের নেই তারা না লিখবে। আমাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স করা ছিল না, আমরা না লিখেছি, লিখে পুরোটা ইগনোর করে দিয়েছি। যদি থাকে সেখানে কিন্তু ওই হেলথ ইন্স্যুরেন্সের হেড অফ দ্য ফ্যামিলির হচ্ছে তোমার বিমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সব ডিটেলস দিতে হবে। যদি না থাকে তাহলে এই ডিটেলস দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসছি আয় পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত মানে প্যান মানে কর প্রদান করে? এক্ষেত্রে বলি যারা ট্যাক্স দেয়, মানে ট্যাক্স কারা দেয়? ট্যাক্স হচ্ছে তারাই দেয় যারা বিজনেস করে, মেনলি যাদের মূলত বিজনেস আছে, কোনো প্রতিষ্ঠান আছে, কোনো দোকান চালায়, তারা যেরকম প্রপার যারা আয় বা ট্যাক্স হচ্ছে সরকারকে দিয়ে থাকে, তাদেরটা ডিটেলস চাইছে। তো সেখানে বলছে যে তোমাদের সদস্যের মধ্যে কেউ কি আয় মানে কোনো রকম কর প্রদান করে? আমার বাড়িতে কোনো রকম কর প্রদান করা হয় না, আমরা কেউ বিজনেস করি না, আমরা লিখেছি না। যারা করো তারা লিখবে হ্যাঁ, যারা কোনো রকম ভাবে এখানে কোনো কর প্রদান করো না সরকারকে তারা লিখে দেবে না, আর যারা করো তারা লিখবে হ্যাঁ, ব্যাস। তারপরে আছে পরিবারের সদস্যদের প্যান কার্ড নাম্বার যদি থাকে, যার যার তোমাদের প্যান কার্ড নাম্বার থাকবে তাদেরই দিতে হবে। যেরকম হেড অফ দ্য ফ্যামিলি, আমি আমার বাবার প্যান কার্ডের নাম্বার দিয়েছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্যান কার্ড নাম্বারটা তোমাদেরকে দিতে হবেই। যাদের আছে তারাই দেবে, কিন্তু যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই। আমার বাবার নাম, তার প্যান কার্ড নাম্বার। আমার সদস্য 1 আমার মায়ের নাম, তার প্যান কার্ড নাম্বার। সদস্য 2 আমার নাম, তার প্যান কার্ড নাম্বার। এভাবে যতজনের আছে ততজনেরটা দেবে, যতজনের যাদের নেই তাদের দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে, প্যান নাম্বার। এরপর চলে আসি কর্মসংস্থানের ধরন। এখানে কি আছে? পরিবারের প্রধান, মানে যার পরিবারের প্রধানে যার নাম দিয়েছো সে কি সরকারি চাকরি করে নাকি বেসরকারি করে না কি করে। তো এখানে অনেকগুলো ধরন আছে, এর মধ্যে যেটাতে ফিট হয় সেটা তোমরা টিক করবে। আমার বাবা কোনো রকম সরকারি চাকরি করে না, তো আমি সেক্ষেত্রে কিন্তু এখানে যেটাতে আমার বাবা এখানে যেটা করে সেটা আমি কিন্তু টিক করেছি। তোমাদের যেটা মনে হয় যে সরকারি চাকরি করলে সরকারি চাকরি, বেসরকারি করলে বেসরকারি, এখানে কোথাও বলেনি বা আমি এটা বলতে পারবো না তোমাদেরকে যে সরকারি চাকরিতে তোমরা যদি করো আর সেটা যদি টিক করো তাহলে সেটা তোমরা টাকা পাবে কি পাবে না এবার তোমরা জিজ্ঞেস করতে পারো, সেটা আমি বলতে পারবো না, সেটা গভর্নমেন্ট জানে যে তাদেরকে টাকা দেওয়া হবে কি হবে না। কিন্তু তোমাদের যেটা যা সত্যিকারের করো সেটাই কিন্তু তোমরা ফিল করো। তারপরে এখানে ওই সেম ভাবে সদস্য 1, এখানে কিন্তু বাবার হেড অফ দ্য ডিপার্টমেন্ট কি কাজ করে। প্রথম যে সদস্য 1, যদি যেরকম আমার মা হাউস ওয়াইফ মানে বেকার, এখানে আমি কিন্তু বেকার লিখেছি, সে কোনো কাজ করে না। সদস্য 2 আমি যে কাজ করি যার মধ্যে অন্তর্ভুক্ত আমি হই, আমি কিন্তু সেইটাতে টিক করেছি। তোমরা যে যা কাজ করো সেইভাবে সেটাতে টিক করবে, করে সিম্পলি এই পাতা শেষ। এবার দেখো পরের পেজ। পরের পেজে আছে 8, এখানে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে কিন্তু যারা বাচ্চা মানে পরিবারে যদি কোনো বাচ্চা থাকে তাদের কথা বলেনি, অবশ্যই তারা প্রাপ্তবয়স্ক না, যারা 18 বছরের ঊর্ধ্বে তাদের কথাই বলা হয়েছে। তাদের শিক্ষিত না অশিক্ষিত মানে তারা পড়াশোনা কতটা জেনেছে। যেরকম পরিবারের প্রধান আছে ফার্স্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, শিক্ষিত অশিক্ষিত, যদি তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে তারা পড়াশোনার করে থাকে তাহলে শিক্ষিত হবে, না হলে অশিক্ষিত হয়ে যাবে। তো যার যেটা সে সেভাবে কিন্তু সেটাতে টিক করবে, প্রত্যেকেরটা ফিল আপ করবে। তোমরা যদি প্রথম থেকে 4 জনের ডিটেলস দিয়ে আসছো তাহলে টোটাল এই 4 জনের সদস্যরই কিন্তু শিক্ষিত না অশিক্ষিত সেটা কিন্তু তোমরা জাস্ট টিক চিহ্ন দেবে, ব্যাস এটা হয়ে গেল। কোনো বাচ্চাদের দেওয়ার দরকার নেই, যারা শুধুমাত্র 18+ তাদেরই দিতে হবে। একটু হাঁপিয়ে গেছি, খেয়ে নি চাটা। কতটা ভাবো তো, অনেক বড় লোক এইটার অপেক্ষায় আছে, কত মানুষ বুঝছে না। যাদের যাদের বুঝতে অসুবিধা আছে তারা কমেন্ট করো, আমি কমেন্টগুলো না পরে পড়ে নিচ্ছি, একবারে টোটালটা করে নি, তারপর তোমরা যারা যারা করছো অনেকেই সেটার আমি রিপ্লাই করে দেবো ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? আগে পুরোটা দেখে নাও আমি কি কি কমেন্টগুলো করছি, মানে কি কি আমি পয়েন্টগুলো হাইলাইট করছি। এরপর কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ মানে মন্ত্রী, মানে তোমাদের ফ্যামিলির এখানে অবভিয়াসলি বেশিরভাগ ফ্যামিলিরই কেউই কারোরই বাবা মন্ত্রী বা পৌরপ্রধান বা কোন রকম সরকারি পদে নিযুক্ত নয়, বেশিরভাগেরই 90%ই ওরকমই আছে যারা ফর্মটা ফিল আপ করছে। তো অবভিয়াসলি আমার বাবা হচ্ছে কোন রকম সরকারি পদে নিযুক্ত নয়, তো সেখানে লিখে দেবেন না। যাদের হ্যাঁ
তারা হ্যাঁ লিখবে, জানি না তারা কেন ফর্মটা ফিল আপ করবে। যাই হোক, তো তোমাদের যদি কেউ হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোনো রকম সরকারি পদে না থাকে তাহলে না লিখবে, ব্যাস হয়ে গেল, আর কোনো রকম ডিটেলস দিতে হবে না। তারপরে আছে কোন সদস্য কি সরকারি পেনশন ভোগী। আচ্ছা, কোন সদস্য, আচ্ছা এটা একটা পয়েন্ট। তোমাদের বাড়িতে যদি যাদের সদস্যদের নাম লিখেছো, ধরো কারোর বাবা পেনশন পায়, সরকারি চাকরি করতো বা কিছু করতো, সেখান থেকে পেনশন পায়, তাহলে পেনশন যদি পায় তাহলে হ্যাঁ লিখবে, যদি না পায় তাহলে না লিখবে। আমার বাবারও কোনো রকম পেনশন পায় না, আমার বাবা এখনো কর্মরত, তো আমি সেখানে কিন্তু না লিখেছি, সেখানে হ্যাঁতে টিক করার, যারা পাবে শুধু তারাই হচ্ছে হ্যাঁ লিখবে, বাদ বাকিরা না লিখবে। তারপরে আছে কোন সদস্য জিএসটি অধীনে নিবন্ধিত আছেন। এবার আসছি এই ইম্পর্টেন্ট একটা ইয়েতে, সাথে কারা, তোমাদের যদি কোনো সদস্য কেউ জিএসটি দিয়ে থাকো, সরকারকে যদি জিএসটি প্রদান করে থাকো, মানে সেটাও ওই আগের পয়েন্টের মতোই বলে দিলাম যে যারা একমাত্র বিজনেস করবে বা কোনো রকম যারা বিজনেসের ব্যবসার সাথে যুক্ত, দোকান আছে বা কিছু আছে, তারাই একমাত্র জিএসটি বা এই ব্যাপারগুলো, আয়করগুলো এগুলো দিয়ে থাকে। যারা খেটে খায় এমনি দিনমজুর, তাদের তো এইসবের দরকার নেই। তো যারা একমাত্র জিএসটি দেয় সেখানে লিখবে হ্যাঁ, না হলে না। আমরা কোনো রকম জিএসটি দিই না, মানে আমাদের কোনো রকম বিজনেসই নেই, তাই আমরা লিখেছিলাম না। আমি এখানে না লিখেছি, যারা দাও তারা হ্যাঁ লিখবে। পরিবারের মোট বার্ষিক আয়, এবার এখানে আসি, তোমাদের পরিবারের বার্ষিক যত মোট আয় হবে সেটা কিন্তু তোমরা বুঝে এখানে লিখবে। এবার এই পয়েন্টটা সিএএ আবেদনের বর্তমান অবস্থা, এটা সিএএ আবেদন, এটাতে আমি পুরোপুরি খালি করেছি, এখানে কিচ্ছু লিখতে হবে না। সিএ মানে আমি বুঝতে পারিনি এখন অব্দি এই পয়েন্টটা কি, যাই হোক এটার মধ্যে আমরা অন্তর্ভুক্ত নই, তো তার জন্য এটা পুরোপুরি আমি স্কিপ করে গেছি, তোমরাও স্কিপ করে যাবে। না শিডিউল কাজ না। ওই যে তারপরে এখানেও পুরো স্কিপ করবে। তারপরে আসবে কেসিসি, এখানে দেখো লেখা আছে কিষাণ ক্রেডিট ডেবিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এগুলো হয়তো যাদের এইসব ব্যবসায় যারা এইসব কার্ড রয়েছে তাদেরই এগুলো শুধুমাত্র ফিল আপ করতে হবে। আমার এইসব কিছুই নেই, আমরা এগুলোর কোনো রকম অন্তর্ভুক্ত নই, আমাদের এরকম কোনো ক্রেডিট কার্ড কিছু নেই, তাই আমরা এটা টোটালি ইগনোর, এটাই কিছু ফর্ম ফিল আপ করতে হবে না। এবার দেখো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, যদি এসআইআর 2026-এ এসআইআর এর বাদ পড়ে থাকে বা মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এবার দেখো এসআইআর এ যাদের নাম আবার এসেছে, যাদের নাম কাটা পড়েছে, অ্যাকচুয়ালি আমি বাংলা ভাষায় একদম চলতি ভাষায় বলছি, যাদের নাম কাটা পড়েছে, বেশিরভাগ লোকেরই এসআইআরটা ওটা কি তারা পার করে ফেলেছে, তারা টোটালি সবাই এসআইআর মানে মোটামুটি অসুবিধায় পড়েনি। যারা পড়েছে, যাদের নাম কাটা হয়েছে, তো এখানে পরিবারের প্রধান এখানে লিখেছে যে ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, তো আমাদের না, আমাদের সব কমপ্লিট ছিল, আমাদের কারোরই কোনো অসুবিধা ছিল না, তাই না, এখানে আমি নাতে ক্লিক করেছি। তারপর চলে যাচ্ছি এখানে বিদ্যালয়ে পরিবারের সকল শিশুর বিবরণ, যদি বাড়িতে কোনো রকম বাচ্চা থাকে, যদি কোনো রকম বাচ্চা থাকে তাহলে তাদের সেই শিশু সদস্যের নামে এবার প্রথম আসলাম, তার শ্রেণী, তার বিদ্যালয়ের নাম, সে কেমন ধরনের স্কুলে পড়ে, সেইগুলোর এখানে ধরন আছে, সেখানে টিক করতে হবে। একের বেশি বাচ্চা থাকলে দুজনেরই সবারই দিতে হবে। এখানে আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই, তাই এটা আমি পুরো স্কিপ করে গেছি, যাদের বাড়িতে নেই তারা পুরো স্কিপ করবে, যাদের আছে তাদের ডিটেলস দিতে হবে। দেন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি বাচ্চা থাকে তাহলে তারা, যদি শিশুদের যদি টিকাকরণের কোনো কিছু থাকে তাহলে সেই ডিটেলসটা ভরতে হবে। যাদের বাড়িতে বাচ্চা নেই বা টিকাকরণের কোনো ব্যাপার নেই তারা এটা ইগনোর করে যাও, এটাতে কিছু করতে হবে না। তারপর আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু হাইলাইট পয়েন্ট, এটা তোমরা ভালোভাবে দেখো। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি মাধ্যমে পাচ্ছেন, যারা লক্ষ্মী ভান্ডার পেতে, যেরকম আমি লক্ষ্মী ভান্ডার পেতাম ডিবিডি লিঙ্কে, মানে লক্ষ্মী ভান্ডার না, যে কোনো সরকারি ভাতা, ধরো সরকারি যারা হচ্ছে বয়স্ক ভাতা পায় তো সরকারি থেকে, যাদের ধরো পরিবারে কেউ বয়স্ক ভাতা পাচ্ছে, তাহলে সেই প্রকল্পের নামে জায়গায় লিখবে বয়স্ক ভাতা, সেখানে কেউ বিধবা ভাতা পায় পরিবারের কেউ, তাহলে তারা সেই ভাতার নামটা লিখতে হবে, মানে প্রকল্পের নামটা লিখতে হবে, যেই প্রকল্পে তোমরা সুবিধা পাচ্ছ সরকার থেকে। যেরকম আমি লক্ষ্মী ভান্ডার পেতাম, আমি ওখানে লিখেছি প্রকল্পের নাম লক্ষ্মী ভান্ডার,
আর পাশে কিন্তু হ্যাঁতে হ্যাঁ লিখেছি। এই দেখো এখানে সদস্য 1, ধরো আমি সদস্য 2 ছিলাম, এটা আমার মায়ের, আমার মা প্রকল্প পেত শুধুমাত্র লক্ষ্মী ভান্ডার, আমি এখানে লক্ষ্মী ভান্ডার লিখেছি, পাশে হ্যাঁ লিখেছি। সদস্য 2 এ ছিলাম আমি, আমার নাম, আমিও লক্ষ্মী ভান্ডার পেতাম, হ্যাঁ লিখেছি। ব্যাস, যেই সরকারি প্রকল্পের মধ্যে তোমরা কিছু পেতে সুবিধা সেটা কিন্তু তোমরা লিখবে, যদি না পাও তাহলে এটা কিছু লিখবে না, ব্যাস শেষ হয়ে গেল। তারপরে এটাই টোটাল। এবার দেখো আসছে এই লাস্ট পয়েন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। এখানে টিক চিহ্ন দেবে, সম্মতর এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এবার কিন্তু এখানে তোমরা অনেকেই ভুল করতে পারো, সেটা আমি বলে দিচ্ছি। এই যে লাস্ট সেকশনটা রয়েছে, যেখানে তুমি যেই অবধি তোমার ফর্মের লাস্ট সেকশন, এখানে যে স্বাক্ষর, এটাতে কিন্তু তোমরা তোমাদের নিজের, মানে আমি যেরকম আমি অ্যাপ্লাই করেছিলাম, তো আমি কিন্তু নিজের সই করিনি, এটা হচ্ছে পরিবারের প্রধানের স্বাক্ষর। এটা কিন্তু যে তুমি বাড়িতে রয়েছে, যে পরিবারের প্রধান দিয়ে তুমি ফর্মটা শুরু করেছো, সেই পরিবারের প্রধানের স্বাক্ষর হবে, তোমার স্বাক্ষর নয়। এখানে কিন্তু তুমি তোমার স্বাক্ষর করবে না, তোমার পরিবারের প্রধানের স্বাক্ষর হবে। হওয়ার পরে যে বাদবাকিটা আছে এটা টোটালি সরকারি যারা মানে এটা কিন্তু তোমাদের জন্য না, এটা কোনো রকম ফর্ম করা ফিল আপ করার দরকার নেই, এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। তোমাদের কিন্তু এই অবধি করে ফর্মটা শেষ। তাহলে কিন্তু টোটাল ফর্মটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার দাঁড়াতে চাকে তুমি এবার পারবে তো করতে, আমি যেভাবে বলে দিলাম। সিম্পল লাগতো তো? দেখে দেখে করে নেবে। হ্যাঁ, এবার আমি দেখি কে কি কমেন্ট করেছে। ওহো, একদম ভাইরাল হবে। পাগল নাকি? না, প্রচুর মানুষ জিজ্ঞেস করেছে, আমার মনে হয় ভিডিওটা করে বোঝালে ভিডিওটা থাকবে আর লোকে বুঝতেও পারবে। এবার দেখি কে কি কমেন্ট করেছো। তোমার তিথি মামি বলছে ওকে একটু জানাবে ইংরেজিতে। হ্যাঁ, তুমি সবই জানো তিথি মামি, চুপ করো। আচ্ছা, এখানে আমি কিছু বুঝতে পারছি না, এটা বন্ধ কর না রে। আচ্ছা, তোমরা কে কি কমেন্ট করেছো আমি একটু দেখি। আচ্ছা, খুলে কর। খুলতেই তো পারছি না, খোলো। 7384 যোগাযোগ নাম্বারে কার নাম্বার দিয়েছো, বাবা নাকি তোমার? যোগাযোগ নাম্বারে তোমার মনে হয় যদি তুমি তোমার বাবার নাম্বার দেবে, বাবার নাম্বারও দিতে পারো, তুমি যদি চাও তোমার নাম্বার দেবে তাহলে তোমার নাম্বারও দিতে পারো। আমি আমার নিজের নাম্বার দিয়েছি, ঠিক আছে? তোমরা কিন্তু বাবার নাম্বারও দিতে পারো, ওখানে কোনো রকম কিছু নেই, তুমি বাবার নাম্বারও দিতে পারো, নিজের নাম্বার দিতে পারো। আমি ওখানে আমার নাম্বার দিয়েছি, যে নাম্বারটা আমার পার্মানেন্ট নাম্বার, যেটাতে যোগাযোগ করতে পারবে, সেই নাম্বারটাই আমি দিয়েছি। হয়ে গেল। দেন বলেছে তোমার, আমি বলে দিয়েছি পিয়া দিদিভাই বাংলা লিখবো না, বাংলা লিখ। তিথি প্লিজ সারনেম চেঞ্জ করছি না, আমি সারনেম চেঞ্জ করিনি, তার জন্য কিন্তু আমি আমার বাবার বাড়ির থেকে, মানে বাবার বাড়ি ডিটেলস দিয়েই কিন্তু টোটালটা, এটা বন্ধ করো দিদি, আমি আমার সারনেম চেঞ্জ করিনি, তার জন্য আমি বাবার বাড়ির থেকে, মানে বাবার বাড়ির হয়েই আমার সদস্য, মানে প্রধান হেড অফ দ্য ফ্যামিলি আমার বাবাকে রেখে ওই বাড়িরই সবকিছু ডিটেলস দিয়েছি। আমার মতো অনেকেই আছো যারা চেঞ্জ করনি, কালকে অনেকেই কমেন্ট করেছিলে, তো তারা কিন্তু সেইভাবেই করবে। ওয়ার্কিং ওমেনরা মেবি পাবে না, পিএফ জমা হয় গভর্নমেন্টের কাছে, তাই জন্য হয়তো। সেটা কে পাবে কি পাবে না সেটা তুমি তোমার মতো ফর্মটা ফিল আপ করো। রিয়াকে কোন রিয়া বুঝতে পারছি না। তুমি ওখানে যা যা ফিল আপ করতে দিয়েছে, তুমি যদি সরকারি চাকরি পাও সেটাতে যদি টিক করো, সেটা তো তারা ডিসাইড করবে যে তুমি সরকারি চাকরি পেলে তুমি পাবে কি পাবে না, বা পিএফ যদি জমা হয় বা কিছু হয় পাবে কি, তারা ডিসাইড করবে, সেটা ওদের কাজ, ওদেরকে ছেড়ে দাও। তোমার এত ভাবতে হবে না, তোমার কি কি আছে সেটা করে তুমি ছাড়ো। যদি তোমাদের মনে হয় যে, তাদের মনে হয় যে হ্যাঁ তুমি পাওয়ার যোগ্য, তাহলে তারা দেবে। বাদ বাকি আর কি কি কমেন্ট করেছো? করেছি 2 তারিখ, বাট আমি পাইনি। আমি সব জমা করেছি 2 তারিখে, বাট আমি পাইনি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমরা জিজ্ঞেস করেছিলে এই ফর্মটার সাথে কি কি জমা দিতে হবে। এবার আমি আসছি ফর্মটার সাথে কি কি জমা দিতে হবে। যেটা ইম্পর্টেন্ট 4টে ডকুমেন্ট জমা দিতেই হবে, জমা না দিলে কিন্তু হবে না, সেটা বলছি। আমি আমার নিজের ফর্মটা এটা ফিল আপ করেছিলাম, করার পর এর সাথে জমা দিয়েছিলাম। ফার্স্ট তোমরা বলছি, ফার্স্ট হচ্ছে নিজের আধার কার্ড, সেকেন্ড নিজের ভোটার আইডি কার্ড, থার্ড আমার প্যান কার্ড, ফোর্থ আমার ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজে যে ডিটেলস হয় সেটা। এই 4টে ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের ডিটেলস, মানে ব্যাংকের ফার্স্ট পেজের হচ্ছে ছবি, মানে যেটা প্রিন্ট আউট,
আমার আর আমার পরিবারের প্রধান মানে আমার বাবার এই 4টে ডকুমেন্ট আর আমার এই 4টে ডকুমেন্ট, এই দুটো ডকুমেন্ট কিন্তু, এই দুজনের ডকুমেন্ট দিয়ে কিন্তু আমি আমার ফর্মটা সাবমিট করেছিলাম। এবার তোমরা কালকে অনেকে জিজ্ঞেস করেছিলে তোমরা কোথা থেকে ফর্মটা তুলতে পাবে। তোমাদের নিয়ারেস্ট যদি কোনো রকম সরকারি প্রতিষ্ঠান থাকে, মানে যেরকম পার্টি অফিস থাকে, বা যারা পঞ্চায়েতের অন্তর্ভুক্ত তারা পঞ্চায়েত অফিসে, যারা হচ্ছে পৌরসভার অন্তর্ভুক্ত তারা পৌরসভাতে মানে পৌরসভাতে গিয়ে তোমরা খোঁজ খবর নিতে পারো যে তোমাদের কোথা থেকে দিচ্ছে। কেন? সো আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি একটা ভুল তোমাদের ইনফরমেশন দিয়ে ফেলেছি। সেটা হচ্ছে এখানে দেখো তোমরা যে জিজ্ঞেস করলে যোগাযোগ নম্বর, ঠিক আছে, এটা আমি ভুল বলেছি তোমাদেরকে। এখানে পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, মানে তোমাদের যে পরিবারের প্রধান আছে, তোমার ধরো আমার বাবার আধার কার্ড, সেই আধার কার্ডে যদি তোমার বাবার নাম্বার থাকে বা তোমার আধার নাম্বার দিয়ে থাকে, যার আধার কার্ড মানে পরিবারের প্রধান হিসেবে তুমি যাকে উল্লেখ করছো তার আধার কার্ডে যেই নাম্বারটা লিংক করা আছে এই যোগাযোগ নাম্বারে সেই নাম্বারটাই দেবে। আবার তোমরা শুনে নাও, যোগাযোগ নম্বর যেটা 8 নম্বরে আছে, আধার কার্ডের সাথে তোমাদের পরিবারের প্রধানের আধার কার্ডের সাথে যেই নম্বরটা লিংক করা আছে সেটাই কিন্তু যোগাযোগ নম্বর হবে, ঠিক আছে? ফর্মটা জেরক্স করা ফিল আপ করলে হবে। ফর্মটা জেরক্স করা ফিল আপ করলে হবে কিনা জানি না। আমি যেটা বলছিলাম, তোমাদের যাদের নিয়ারেস্ট কোনো পৌরসভা আছে সেখানে যেতে পারো, যাদের পঞ্চায়েত তাদের পঞ্চায়েতের যে অফিস আছে সেখানে যেতে পারো। আমি থাকি মধ্যমগ্রামে কিন্তু আমাদের যে পার্টি অফিস মানে বলতে পারো যারা বিজেপির পার্টির লোক, তারা কিন্তু কোনো একটা জায়গা থেকে, মানে যেরকম ভাবে লক্ষ্মীর ভান্ডার কোনো একটা জায়গা থেকে বা কোনো জায়গাতে তারা একটা ক্যাম্পেনিং করে সেখান থেকে যেরকম ভাবে ফর্মগুলো ছাড়া হচ্ছিল, সেভাবে তোমাদেরকে আমি কিন্তু সেভাবে ফর্মটা পেয়েছি, ঠিক আছে? আমি নিয়ারেস্ট পার্টি অফিসের ওখানে যোগাযোগ করে তারাই কিন্তু হেল্প করেছে, তারা আমাদেরকে ফর্মটা দিয়েছে আর আমরা কিন্তু সেখানে জমা দিয়েছি। তোমরা কিন্তু এবার আর একটা এক্সাম্পলে আসি। এটা হচ্ছে আমার শাশুড়ির ফর্ম। এটা কিন্তু আমার শাশুড়ি মা, যেহেতু এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, এটা আমি বলছিলাম এতক্ষণ নর্থ 24 পরগনা, তো সেখানে কিন্তু কোনো রকম পার্টি অফিস থেকে দিচ্ছে না, তো এটা কিন্তু সাইবার ক্যাফে থেকে তোলা হয়েছে। তো তোমরা যাদের সাইবার ক্যাফে থেকে দিচ্ছে তোমরা সাইবার ক্যাফে গিয়ে যোগাযোগ করতে পারো, সেখান থেকে তুলতে পারো। যাদের নিয়ারেস্ট পার্টি অফিস বা পৌরসভা বা পঞ্চায়েত অফিসে দিচ্ছে সেখান থেকে। এবার কাদের কোথা থেকে দিচ্ছে সেটা তোমরা নিজেদেরকে খোঁজ নিতে হবে, কাদের কোথা থেকে ফর্মটা দেওয়া হচ্ছে আর জমাটা কোথায় দেওয়া হচ্ছে সেটা তোমাদের জিজ্ঞেস করতে হবে। একটা ফ্যামিলিকে দুজন কি দিচ্ছে, তুমি আর তোমার মা দুজনেই কি পেয়েছো? হ্যাঁ, এটা ভালো বলেছো সৌমদীপ চক্রবর্তী। হ্যাঁ, আমার ফ্যামিলিতে আমার মা লক্ষ্মী ভান্ডার পেতো, আমিও লক্ষ্মী ভান্ডার পেতাম। আমাদের ফ্যামিলিতে কিন্তু আমার মায়ের ফর্ম ফিল আপ আলাদা করে এইভাবেই করা হয়েছে, আমার ফর্ম ফিল আপ আলাদা করে এভাবে করা হয়েছে। আমরা কিন্তু দুটো ফর্ম ফিল আপ করেছি, একটা ফর্ম ফিল আপ করে কিন্তু আমার মা আমি দুজনে টাকা পাইনি, দুজনকে দুটো ফর্ম ফিল আপ করতে হয়েছে, দুটো আলাদা আলাদা ডকুমেন্টস জমা দিতে হয়েছে। আর কে কি লিখেছো? তোমার বিয়ের ফটোগ্রাফার কে ছিল? হোয়াট এ সিভিক সেন্স ব্রো, হ্যাটস অফ পূজা ঘোষ, হ্যাটস অফ পূজা ঘোষ। তুমি ইনবক্সে আসো। অর্পিতা হাসছে। শুধু আমার একা হাসার ইমোজি দেওয়া যায়, মা তুমি দাও না, আসো। শুধু আমার একার জমা করলে হবে না। হ্যাঁ, তুমি যদি পেতে চাও তাহলে তুমি শুধু তোমারটা জমা করবে। একটু চুপ থাকো। আচ্ছা, অন্য এসিতে অ্যাকাউন্টে হয়েছে ডিপিটি লিংক, অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিংক আমার হয়নি লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টে, এইটা আমি জানি না। ঠিক আছে, এবার আমি আর কিছু
লেন্দি বানাবো, আর একটা দুটো পয়েন্ট করে আমি আমার এটা শেষ করছি, ঠিক আছে? লাইভটা শেষ করছি। কয়েকটা কমেন্ট করবো কি, রিপ্লাই কি করবো না? হ্যাঁ করি। আর এটা কিন্তু টোটালি অফলাইনে হচ্ছে, অনলাইনের কথা আমি বলতে পারবো না। আমি অফলাইনে করেছি, অফলাইনে করে জমা দিয়েছি, আমি পরশুদিন জমা দিয়েছি, আমার কালকে ঢুকে গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে চলে আসি এবার কিছু কিছু লোক, আমি কি তাদের নাম মেনশন করবো? ওয়েট, হ্যাঁ অফকোর্স করবে। মজা করো, এনাকে একটু মজা করতে বলো না ব্যাপারটাতে, এনার টেনশন। কালকে আমি যে পোস্টটা করেছিলাম সেটা আমারই অ্যাকাউন্ট ছিল। এবার তো কিছু বাড়ির সব মেম্বারের সব সাপোর্টিভ ডকুমেন্টস না, তোমার বাড়ির 14 পুরুষের ডকুমেন্ট লাগবে না, তোমার ডকুমেন্ট লাগবে, তোমার পরিবারের প্রধানের ডকুমেন্ট লাগবে। যে যে রুমার্স গুলো ছড়িয়েছিল, বাড়ির জমির দলিল, কোনো বাড়ির জমির দলিল লাগছে না, ঠিক আছে? শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর তোমার ব্যাংকের ডিটেলস, এই 4টে ডকুমেন্টস লাগবে। যে করছে আর পরিবারের প্রধান, তার এই দুজনের ডকুমেন্টস জমা দিতে হবে, আর কোনো রকম ডকুমেন্টস জমা দিতে হবে না। আর কি বলেছে তুমি এইচও কাকে করেছে হফ? আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সরি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ও মাই গড, আমি তো কলেজে, আমি হেড অফ দ্য ফ্যামিলি আমার বাবাকে করেছি। একটু বলো দিদি ভাই প্লিজ। স্নেহা স্নেহা ব্যানার্জি কি বলেছো? একটু বলো দি ভাই প্লিজ। ফ্যামিলিতে যদি আগে 3জন মেম্বার ছিল বাট মা মারা গেছে, তাহলে ফ্যামিলি মেম্বারে 2জন দেবো তো? মানে হেড অফ দ্য ফ্যামিলি বাবার নাম হবে, আর সদস্য একজনে অ্যাপ্লাই করবে তার নামে হবে তো? একটু এটা বল। হ্যাঁ, তোমার যদি পরিবারের আগে 3জন ছিল, এখন 2জন আছে, তাহলে সদস্য 2জনই হবে। মানে এবার যদি যে মারা গেছে সে বাদে যে বড় আছে সে হেড অফ দ্য ফ্যামিলি হবে, বাদ বাকি যে কজন আছে তার নাম্বার হবে, তার নাম হবে। লক্ষ্মী ভান্ডার যারা পেতে তাদেরও ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো আমি লক্ষ্মী ভান্ডার পেতাম, আমি ফর্মটা ফিল আপ করে পেয়েছি। ফর্ম ফিল আপ না করে এমনি এমনি 3000 টাকা সরকার কিভাবে দেবে তোমাকে? একটা কথা বলো আমায়। এজ কি? হ্যাঁ, এজ 25 হতে হবে, 25 না হলে এটা অ্যাপ্লাই করা যাবে না। একটু আমার কমেন্টটা বের করবি রে, ওই যে আমি পোস্টটা খুঁজে পাচ্ছি না, দাঁড়া। এবার আসি কিছু মজার কমেন্টে, প্লিজ এটা রিপ্লাই না করে আমি আমার লাইফটা শেষ করব না। তাতে যারা যারা ইগনোর করছো করতে পারো, অসুবিধা নেই, স্কিপ করে দাও। ইয়েস, এবার আসি আমার কালকের যে আমি পোস্টটা করেছিলাম। আসো না, বসো, এরকম করো কেন? সেটাতে মানুষ দেখেছে, এটাও একটু খুলতো। কালকেরটা কিন্তু 57,000, মানে 57,000 মানুষ ভিউ করেছে, 115টা কমেন্ট পড়েছে। এবার কমেন্টটা তোর থেকে খোল, আমারটা আবার কি সব থাইল্যান্ডের ভাষা চলে আসছে। হ্যাঁ, তো কালকে যারা যারা আমার বাবার বাড়ি অ্যাড্রেস কি কি দিতে হবে, আমি একটাই মেয়ে, আমার বাবার বাড়ি অ্যাড্রেস কি কি দিতে হবে, অ্যাড্রেস কি দিতে হবে? তুমি যদি বাবার বাড়ির থেকে, মানে তোমার যদি কোনো ডকুমেন্ট চেঞ্জ না হয়ে থাকে, তাহলে তুমি বাবার বাড়ির হিসেবেই তুমি সবকিছু ফর্ম ফিল আপ করবে। তোমার যদি ডকুমেন্ট সবকিছু ট্রান্সফার হয়ে যায় অ্যাজ এ শ্বশুর বাড়িতে, তাহলে তুমি শ্বশুর বাড়ির হয়ে সবকিছু দেবে। মানে তোমার শ্বশুর বাড়িতে যদি তোমার শ্বশুর হেড অফ দ্য ফ্যামিলি হয়, তাহলে শ্বশুরের নাম হবে। যদি তোমার বর হেড অফ দ্য ফ্যামিলি হয়, তোমার বরের নাম হবে। না, কোনো ভোটার স্লিপ লাগছে না, কোনো বিএলওর ভোটার স্লিপ কোনো কিছু জমা দিতে হবে না। হ্যাঁ, এটা তো বুঝতে পারছি না তোর। হ্যাঁ, এবার এখানে একজন আমাকে করেছে, আমি এবার একটু মজার কমেন্টে আসি, অনেক সিরিয়াস কথা হয়ে গেল। এই 2-3টে পয়েন্ট করে আমি বন্ধ করে দেবো আমার লাইফটা, প্রমিস। অভিষেক দে লিখেছে, বিদেশে ঘুরেছেন, মেকআপ আর্টিস্ট বা ট্যাক্স দেন না, এদিকে মাসে 3K নিচ্ছেন গভর্নমেন্ট থেকে, জাস্ট স্পিচলেস। দিস যোজনা ইজ ফর নিডি, নট ফর গ্রিডি। তোমাকে বলে রাখি অভিষেক দে, আমি বিদেশে ঘুরছি, এরকম অনেকেই আছে। আর কে কি বিদেশে? হ্যাঁ, নয়নতারা বিশ্বাস বিদেশ গিয়ে তাদের 3,000 টাকা দেয় গভর্নমেন্ট, অথচ যাদের পাওয়া দরকার তারা পাচ্ছে না। কেন? তারা অ্যাপ্লাই করতে পারে না? তারা কি অশিক্ষিত? তারা অ্যাপ্লাই করুক, তারাও পাবে। আমি শিক্ষিত, আমি অ্যাপ্লাই করেছি তাই আমি পেয়েছি, আর আমাকে মনে করেছে পাওয়ার যোগ্য তাই গভর্নমেন্ট দিয়েছে। এমনি এমনি আমার মুখটা দেখে বা আমার মেকআপ করা ফটো দেখে দেয়নি। দেন বলি যে অ্যাব্রড ঘুরছো কিন্তু এদিকে আবার গভর্নমেন্ট থেকে 3,000 নিচ্ছ। তো ব্রো, তোমাদেরকে বলি,
ভাই বোন দাদা বৌদি তোমরা যারা আছো, যারা 3-4 জন গতে ধরে আমাকে বলেছিল একটু নামগুলো বলতে পারলে বলতো। আমি অ্যাব্রড যাচ্ছি না, থাইল্যান্ড যাচ্ছি না, ইন্টারন্যাশনাল ট্রিপ যাচ্ছি। যদি তুমি আমার প্রোফাইলে থেকে থাকো তাহলে একটু পেছনে গিয়ে দেখে আসো আমার বিয়েটা কবে হয়েছে। আমার বিয়ে হয়ে গেছে মোটামুটি 1.5 বছর হতে চলছে। আমি 1.5 বছরের মধ্যে দীঘা পুরী মন্দারমণি কোথাও যাইনি, ঠিক আছে? কারণ আমরা তো মধ্যবিত্ত বাড়ির লোক, মানে মধ্যবিত্ত বাড়ি থেকেই বিলং করি, খুব একটা হাইফাই লেভেল থেকে, মানে খুব একটা বড় লোক ঘরের মেয়ে নই বা বৌমাও হইনি। তো আমরা অনেক খেটে খাওয়া মানে ফ্যামিলি থেকে বিলং করি, আর নিজেরাও খেটে খাই। মানে আমরা ওই আমি হাউস ওয়াইফ না, আমি কাজ করে বেড়াই, আমার হাজবেন্ডও কাজ করে, আমিও কাজ করি, আমরা সবাই কাজ করি। তো আমরা মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির আমরা মানুষরা না অনেক স্বপ্ন দেখি। তো তার মধ্যেই কিন্তু আমার একটা স্বপ্ন ছিল, যদি আমি ঘুরতে যাই তাহলে আমি ইন্টারন্যাশনালি ঘুরতে যাব। আর আমি লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা জমিয়ে কিন্তু থাইল্যান্ডে ঘুরতে যাইনি। সেই 1,500 টাকা জমিয়ে থাইল্যান্ডে যাওয়ার মতো অত টাকা কিন্তু হবে না যতদিন থেকে চালু করেছে। তো নিজের টাকা জমিয়ে কষ্ট করে 1.5 বছর পরে আমি আমার হানিমুনে গেছিলাম থাইল্যান্ডে। তো তোমরাও কষ্ট করো, তোমরাও উপার্জন করো, তোমরা সেভিংস করো, তোমরাও যেতে পারবে। আমি তোমাদেরকে বলছি, আমি অ্যাসিওর করছি, এটুকু কনফিডেন্ট নিজের মধ্যে রাখো, তোমরাও দেখবে বছরে বছরে একটা করে ইন্টারন্যাশনাল ট্রিপ করবে। আমার একটু দেরি হয়ে গেল, আমার 1.5 বছর পর লাগলো। তো সেটা দেখে তোমরা যদি জাজ করো যে আমার লাইফস্টাইল বিশাল আহামরি, আমি মাসে মাসে ইন্টারন্যাশনাল যাই, একদমই না। অনেক কষ্টের টাকা সেটা জমিয়েই গেছিলাম। তো তোমরাও কষ্টটা করো, তোমরাও যেতে পারবে। এটা হচ্ছে তাদের জন্য অ্যান্সার। আচ্ছা সঙ্গীতা মন্ডল, আমি তোমাকে মিস জাজ করেছিলাম, তার জন্য সরি। বলছে ইনকোয়ারি করে তারপরে নাকি দেবে, যাদের প্রয়োজন তারাই পাবে। দেখো যাদের প্রয়োজন কি প্রয়োজন না সেটা ঠিক করবে গভর্নমেন্ট, ঠিক আছে? তুমি আমার অনেক পুরনো ফলোয়ার, সেটা তুমি আমাকে মেনশন করেছো, আমি বুঝতে পারিনি, আমি হয়তো মানে জাজ করে ফেলেছি তোমাকে। তো তোমরাও ইয়ে করো, কি বলে সোশ্যাল মিডিয়া থেকে এত টাকা না, আমি সোশ্যাল মিডিয়া থেকে লাখ লাখ টাকা কেন, আমি হাজার হাজার টাকা কেন, আমি 100 টাকাও ইনকাম করি না সোশ্যাল মিডিয়া থেকে। তো আমার টোটালি ইনকামটা আমি নিজে যে যা কাজ করি তাই, আর আমার বর যা কাজ করে তাই, আমাদের ফ্যামিলির উপার্জন হচ্ছে এটাই। সোশ্যাল মিডিয়া থেকে লাখ লাখ টাকা পাই না। মেকআপ আর্টিস্টটা বছরে কটা মাসে মেকআপের কাজ হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো, একটা ওয়েডিং সিজন একটা পার্টিকুলার সময় হয়। তো ওটাও কষ্ট করেই করতে হয়, প্রোডাক্টের দামও অনেক, নিজেদের কষ্ট করে খেটে ইনকাম করে তারপরে প্রোডাক্টগুলো কিনতে হয়, তারপরে কাজ করতে হয়। তো আমি সোশ্যাল মিডিয়া থেকে কোনো টাকা পাই না। আর যদি টাকা পেতাম তাতেও আমি অ্যাপ্লাই করতাম, কারণ ওটাও তো আমি সোশ্যাল মিডিয়াতে কষ্ট করে ভিডিওটা বানাই, আমার তো এমনি এমনি টাকাটা দেবে না। যদি পেয়েও থাকি তাতেও আমি সেটা কষ্ট করেছি, কন্টেন্ট বানিয়েছি, ব্লগ বানিয়েছি, যেটা তোমরা পছন্দ করেছো, তোমরা দেখেছো, তারপর কিন্তু টাকাটা পাবো। 100 ভিউজে কিন্তু 100 ভিউজ কেন, 1 মিলিয়ন ভিউজ পড়লেও কিন্তু তোমরা ভেবো না সেটা থেকে টাকা আসে। সেটা পেতেও অনেকটা কালঘাম ছোটাতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো তোমরাও করো, তোমরাও পারবে, তোমরাও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যায়। আমি ইনফ্লুয়েন্সার বলছি, আমি একদম নই। আমার সোশ্যাল মিডিয়া থেকে একটা টাকাও ইনকাম করি না, ফেসবুকের ভিডিও থেকে একদম বলছি। আর যদি করেও থাকতাম তাহলেও আমি অন্নপূর্ণা ভান্ডারটা ফর্ম ফিল আপ করতাম, কারণ আমার মনে হয় আমি পাওয়ার যোগ্য, আর গভর্নমেন্ট মনে করেছে আমি পাওয়ার যোগ্য, তাই আমাকে দিয়েছে। তোমরা করো, তোমরা যদি পাওয়ার যোগ্য না হও তাহলে তোমাদেরকে দেবে না। তোমরাও যদি থাইল্যান্ডে গিয়ে তোমরাও অ্যাপ্লাই করো, হতে পারে তোমরা যোগ্য, তাহলে তোমাদেরকেও দিয়ে দেবে। এটা যারা যারা কমেন্ট করেছো তাদের পার্টিকুলারলি বলছি, সবাইকে নয়। আর কোনটার অ্যান্সার দেবো? তোমাকে দেখে তো গরিব মনে হয় না। তোমাকে দেখে তো পিউ দে বলেছো, যদি দেখে থাকো লাইভটা, তোমাকে দেখে তো গরিব মনে হচ্ছে না। সো তুমি পেলে এত কিছু প্রুফ দিয়ে। আমাকে দেখতে যদি গরিব মনে না হয় সেটা তো আমার দোষ না বলো, সেটাতে আমি কি করতে পারবো বলো? আমাকে দেখে যদি মনে না হয়, হ্যাঁ আমি তো সব প্রুফ দিয়েও আমি পেয়েছি, কি করব? তোমরাও প্রুফ দাও, তোমরাও পেয়ে যাবে, তোমরাও অ্যাপ্লাইটা করো, এত ভাট না বকে। ইটস সুদর্শন, এনারা পাওয়ার যোগ্য নাকি খালি মুরগি বানানোর চেষ্টা? আচ্ছা যদি মুরগি বানাই, যদি আমারটা নাই ঢোকে তাহলে তো আমারই লস। আমি যদি মুরগি বানাই, তোমরাও মুরগি হওয়ার জন্য যদি একটা কমেন্টও করে যাও, তাহলে হয়তো সোশ্যাল মিডিয়া থেকে লাখ লাখ টাকা পেতে পারি। তোমরা কমেন্ট করে যাও। আর কে কে? এই সুমনা, তুই আমাকে ফোন করেছিলি না? তুই না করিস না, ওই টাকা সরকারের না, আমাদের টাকা আমাদের দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাদের টাকাই তো আমাদের দিচ্ছে। তোমরা অ্যাপ্লাই করো, যা যা বললাম এই সব ভাট বকা বন্ধ করো। না তোমরা যেভাবে বলছো সেভাবে বলে যাও, আমিও ইনকাম করে যাব, আমিও থাইল্যান্ড ট্রিপ করে যাব। আর আমার থ্যাংক ইউ ফর কমপ্লিমেন্ট, যে আমার মুখটা দেখতে গরিব না, আমাকে বড় লোক দেখতে। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। এত কমপ্লিমেন্ট আমি আমার এত বছরে পাইনি জীবনে, যেটা আমি একটা পোস্ট করে পেয়ে গেছি। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ মন থেকে। আর হচ্ছে ফর্মটা ফিল আপ যেটা প্রথম থেকে দেখালাম, সেটা মন দিয়ে দেখো।
আলতু ফালতু কমেন্ট না করে সেটা মন দিয়ে দেখো। কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে আবার ইনবক্স করো, আমি তোমাদেরকে পার্সোনালি জবাব দিয়ে দেবো। আর লাইভটা ভালো করে তোমরা দেখে নিও। তো এখানেই বন্ধ করে দিক নাকি? হ্যাঁ করে দাও, আর কিছু নেই বলার। তুমি মনের দিক থেকে বড়। ও থ্যাংক ইউ সিমি সুমিত নায়ক, তুমি মনের দিক থেকে বড় লোক। থ্যাংক ইউ, তুমি আমার মনটা দেখতে পেরেছো। সবাই তো আমার থোবড়াটাই দেখলো। তারা অ্যাপ্লাই করতে পারে না বলছে, সত্যি বাবা। তারা সমিট করেছে নাকি? না। কে তার ও আছে নাকি ভোটার স্লিপটা? না, ভোটার স্লিপ লাগছে না, কোনো ভোটার স্লিপ, কোনো বিএলও অফিসের স্লিপ, কোনো কিছু লাগছে না। সবার না। হ্যাঁ, যারা হচ্ছে হেড অফ দ্য কি ফ্যামিলি বাবা, তাকে বাড়ির সবকিছু ডিটেলস দিতে হবে। দারুণ বলেছো, থ্যাংক ইউ সোমা মুখার্জি। যে যদি এটা হেল্পফুল হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে দিও। যারা যারা জানে না তারা তাদের অ্যাটলিস্ট একটা শেয়ার করে দাও, ভুলভাল কমেন্ট না করে। যাদের দরকার সত্যি তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। চলো বাই, আর বেশি লেন্দি করবো না, এখানেই লাইভটা শেষ করছি। চলো টাটা, বাই বাই। আর আমি সত্যিকারের পেয়েছি 3000 টাকা অন্নপূর্ণা যোজনা, তোমরাও পাবে, হাল ছেড়ো না, কষ্ট করে যাও আমার মতো। আর থাইল্যান্ডও যেতে পারবে। বাই।